ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন। সাথে আছে নাজনীন মুন্নি, নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। আজ রাজকাহন স্টুডিওতে আছেন জাতীয় ক্রীড়া পরিষদ এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য আব্দুল গাফফার, আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এলিনা খান এবং আছেন আমাদের সাথে জাতীয় ক্রীড়াবিদ শিরিন সুলতানা। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং স্বাগত জানাই অতিথিকে যারা আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন। আমি প্রথমে শিরিন সুলতানার কাছ থেকেই আসি, তিনি ক্রীড়াবিদ, তার কাছ থেকে কিছুটা নিশ্চয়ই আমরা জানতে পারবো। অনেক ধন্যবাদ শিরিন, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। হঠাৎ করে এই আলোচনা এবং খুব খারাপভাবে এই আলোচনাটা শুরু হয়েছে। আসলে ক্রীড়াঙ্গন আমাদের বড় বড় সুনাম দিবে, আমরা সেই আশায় সবসময় করি, কিন্তু যুদ্ধ নিয়ে যা কিছু শুরু হয়েছে সেটার ব্যাপারেও আমি আপনার কাছ থেকে কিছু জানতে চাই, এবং যা কিছু যুদ্ধর ব্যাপারে প্রকাশ্যে এলো এমন ঘটনা কি অন্য খেলাগুলোতেও ঘটে কিনা? ধন্যবাদ ডিবিসিকে ক্রীড়াঙ্গন নিয়ে এত সুন্দর একটি আয়োজন করার জন্য, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ক্রীড়াঙ্গনের অভিভাবক আমাদের গাফফার ভাই। আমি যে জিনিসটি বলতে চাই যে ক্রীড়া পরিষদ বাংলাদেশে প্রায় অর্ধশতাধিক ফেডারেশন অ্যাসোসিয়েশন আছে, যেগুলো লাইসেন্স নিয়ে তারা অ্যাসোসিয়েশন চালাচ্ছে, ফেডারেশন চালাচ্ছে, কিন্তু বেশিরভাগ ফেডারেশনের অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের কোনো জবাবদিহিতার বিধান নেই। তারা টিম নিয়ে দেশের বাইরে যাচ্ছে, কিন্তু সেই টিমে সদস্য সংখ্যা দেখা যাচ্ছে 20 জন। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে তারা জিও নিয়ে স্পষ্টভাবে দেশ ত্যাগ করছেন, কিন্তু ফেরার সময় কতজন সদস্য ফেরত আসলো দেশে তার কোনো কারো কাছে জবাবদিহিতার বিধান নেই। এটা জাতীয় ক্রীড়া পরিষদের দায়িত্ব কিনা আমি আপনার গাফফার ভাইয়ের কাছে প্রশ্ন রেখে গেলাম। এবং জুজুৎসু নয়, নট অনলি জুজুৎসু, বাংলাদেশে অনেক ফেডারেশন অ্যাসোসিয়েশন আছে যেগুলোতে নারীরা প্রতিনিয়ত হ্যারাসমেন্ট হয়ে যাচ্ছে। কিছু কিছু নারীরা আছেন যারা সাহস করে মুখ খুলতে সাহস পান, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মেয়েরা চুপ করে যাচ্ছে। এতে করে তাদের পরিবার থেকে চাপ থাকে যে আমাদের পরিবার থেকে আমরা সম্মানহানির বিষয়টা থাকে। একটা মেয়ে যখন একটা স্বপ্ন নিয়ে আসে যে জুজুৎসুর বিষয়ে যদি আপনি বলতে বলেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে জুজুৎসু একটা আত্মরক্ষামূলক খেলা। সেই ক্ষেত্রে একটা মেয়ে আত্মরক্ষার জন্য এসে আত্মহননের পথ কেন বেছে নিবে, এটাও আমি গাফফার ভাইকে বলে যাচ্ছি এবং ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, এটার জবাবদিহিতার বিধান কার কাছে থাকবে? যখন কোনো নারীদের এরকম একটা ঘটনায় পড়ে, আপনি বলছেন শুধু জুজুৎসুতে নয়, অন্য খেলাতেও এই ধরনের ঘটনার মধ্যে নারীরা পড়ে, ঠিক কাদের দ্বারা এবং তাদের দ্বারা এই ধরনের নির্যাতনের মুখোমুখি হওয়ার পর আপনাদের কোনো আসলে সেই বিচার জানানোর, অভিযোগ জানানোর সুযোগ আছে কিনা কোথাও? সুযোগ বলতে যেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে প্রায় অর্ধশতাধিক ফেডারেশনগুলোর ক্ষেত্রে আপনার সবগুলো ফেডারেশনের যেখানে আপনার নারীদের কোনো সংখ্যাগরিষ্ঠতা নেই, কোনো ফেডারেশনের সেক্রেটারি নারী নেই, যেখানে হাতে গোনা 2-1টা ফেডারেশনে 2-1 জন সদস্য নারী আছেন, শতকরা প্রায় 40% মেয়েদের নারীদের সংখ্যাগরিষ্ঠতা থাকার কথা থাকা সত্ত্বেও কোনো বেশিরভাগ ফেডারেশনে আপনার হলো শতকরা 95% ফেডারেশনে নারীদের সংখ্যা হলো 0। জাতীয় ক্রীড়া পরিষদের স্পষ্ট বিধান আছে যে আপনার যখন মেয়েদের টিম দেশের বাইরে যাবে, ন্যাশনাল টিমের ক্যাম্প হবে, ন্যাশনাল টিমের কোচিং চলবে, তখন মেয়েদেরকে কোচ হিসেবে দিতে হবে, মেয়েদের টিম ম্যানেজার হবে মেয়ে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের এই ক্রীড়াঙ্গনটা এইভাবে দাঁড়িয়ে যাচ্ছে যে পুরুষতান্ত্রিক সমাজ যাকে বলে, এখানে আপনার কোচ নিয়ে আসা হচ্ছে মেয়ে, এখানে আপনার হলো যারা দেখা যাচ্ছে যে টিম ম্যানেজার মেয়েদের সাথে যাচ্ছে ছেলে, কিন্তু ক্রীড়া পরিষদের কোনো ধরনের বিধান মানা হচ্ছে না। হলো আপনার এই ফেডারেশনগুলো একদম বিদ্যাঙ্গুলি দেখায় দিচ্ছে, কোনো ধরনের মেয়েদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। আমি আমার ক্ষেত্রে যদি বলতে যাই, আমি লেভেল 2 কমপ্লিট করেছি কোচ হিসেবে, বাংলাদেশের প্রথম নারী হিসেবে। যখন আমি এটা নিয়ে কথা বলতে গেলাম, সেই ক্ষেত্রে একজন ঠিকাদার তাকে কোচ হিসেবে পাঠানো হলো আপনার কমনওয়েলথ গেমসে। আপনাকে না নিয়ে বাতিল করে যখন আমি কথা বললাম, বলে যে তখন সেই ক্ষেত্রে ফেডারেশনের সেক্রেটারি জবাবদিহিতা করবে ক্রীড়া পরিষদের, কিন্তু ক্রীড়া পরিষদ তাদের কোনো জবাবদিহিতার বিধান করে না।
অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট এলিনা খান আমাদের সাথে আছেন, তিনি আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট। অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত আছেন। আইনের বিষয়ে এই কারণেই জানতে চাচ্ছি, কারণ এই ধরনের সংকটের জায়গায় যারা পড়েন খুব কমই বের হয়ে আসে। কারণ আপনি শিরিন সুলতানার কথা শুনলেন যে তারা তো অনেক প্রতিকূলতা পার হয়ে ওই জায়গাটাতে আসে। এই ধরনের ঘটনা জানলে পরিবারও খেলতে দিবে না, সমাজও তাদের গ্রহণ করবে না ঠিকমতো, অন্য জায়গাতেও তারা ঠিকমতো থাকতে পারবে না। আবার যেখানে খেলছে তারা, সেখানেও অভিযোগ জানালে সেখানেও হয়তো তার খেলাটা ঠিক হবে না। অনেক ধরনের ক্রাইসিসের মধ্যে অনেকে বেশিরভাগই মুখও খুলে না এমনকি, এবং তাদের অভিযোগ জানানোর জায়গা নাই। তাহলে এই ক্ষেত্রে আসলে কি করণীয়? আপনি একটা মানবাধিকার কর্মী হিসাবে আপনার কাছ থেকে শুরুতে আমি জানতে চাই। ধন্যবাদ। এখানে আসলে করণের প্রেক্ষাপটে যাওয়ার আগে আমি একটু বলতে চাই যে সারা বাংলাদেশের, যদি আমি আজকে খেলোয়াড়দের এই বিষয়টা হয়েছে, এটা সারা বাংলাদেশের নারীদের একটা মানে চিত্র, যারা ভালো ভালো কিছু করতে চায় বা উপরের দিকে উঠতে, তাদের যার যে স্বপ্নটাকে পূরণ করতে চায়, সেই জায়গাগুলো থেকে তারা সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে। দু একজন হয়তো নিজেদের গার্ডস নিয়ে, নিজেদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে বা নিজেদের আগেকার কোনো ফ্রেন্ড সার্কেল বা কারোর সাপোর্টে তারা হয়তো এগিয়ে যাচ্ছে, এই খুব কম। এই যে খেলোয়াড় যারা আসে তারা সাধারণত কিন্তু প্রত্যন্ত অঞ্চল থেকে এরা আসে। আপনার শহর কেন্দ্রিক মেয়েরা কিন্তু খুব কম। শহর কেন্দ্রিক বলতে বোঝাবো যে ইউনিভার্সিটি যেগুলো আছে তারা কিন্তু খুব কম। আপনি দেখবেন ফুটবল বলেন, ক্রিকেট বলেন, বা আজকে যে আপনার যে সমস্ত কুম্ভ ক্যারাতের খেলার শিকার, এটা মানুষের এখন চ্যালেঞ্জিং, গ্রাম পর্যন্ত চলে গেছে। আচ্ছা, আপনার ডিজিটাল প্রযুক্তি সব কিছু, তারা এটাকে চ্যালেঞ্জ হিসাবে দেখতে চাচ্ছে যে আমরাও কেন পারবো না, আমরাও তো গ্রাম থেকে। এখানে কিন্তু ওই গ্রামের কিন্তু কোচ যারা আছে, তাদের স্কুলের টিচাররা, তারা কিন্তু অনেক কষ্ট করে তাদের খেয়ে না খেয়ে, আমরা গল্প শুনি, আপনাদের মিডিয়ার মাধ্যমেই শুনি যে তারা আজকে এই পর্যায়ে নিয়ে এসছে। কিন্তু যখন তারা একটা জায়গায় আসে, জাতীয় পর্যায়ে, যেখান থেকে তাদেরকে আরও ভালো কোথাও নিয়ে যাবে, সেখানে এসে তারা বড় ধরনের একটা হোঁচট খাচ্ছে। সেই হোঁচটটা কি, এই যে অসহায় মেয়েগুলো, অসহায় এই শব্দটা এই কারণে বলছি যে খেলার দিক দিয়ে এক্সপার্ট, বাট এখানে যে মানানসই করার জন্য তাকে যে আগাইতে হবে, অর্থাৎ সে কিভাবে ব্যক্তিত্ব সম্পন্ন ওই লোকটাকে চ্যালেঞ্জ করবে যে তাকে খারাপ অফার দিবে, অথবা তার যে মেধা আছে সেই মেধাকে কিভাবে উত্তরণ করবে, এই জায়গাটা মনিটরিং বলেন, অ্যাকাউন্টেবিলিটি বলেন, এগুলো নাই। না থাকার জন্য এই যে স্বচ্ছ জবাবদিহিতা, এই মনিটরিং পদ্ধতি, এইগুলো যদি না থাকে যে জায়গাগুলোতে, সেখানে এই ধরনের ঘটনাগুলো ঘটতেই থাকে। তাহলে কি করতে হবে? আপনি কিছুক্ষণ আগে আমাকে কোশ্চেন করেছেন লতে কি বলে। কিছুক্ষণ আগে উনি বলেছেন যে অলরেডি বলা আছে যে কত পার্সেন্টেজ মেয়ে থাকতে হবে একটা ফেডারেশনে। উনি বলেছেন যে বাইরে যেতে হলে পারে কে যাবে, কোচ যাবে, মেয়ে যাবে, কে যাবে, সব কিছু বলা আছে। থাকার পরে কেন এটা হচ্ছে, কেন এই হ্যারাসমেন্ট? আজকে এই মেয়েটা আজকে রেপের শিকার হয়ে ধরেন একটা মামলা হয়েছে, আমরা সমস্ত সবাই সেখানে বসলাম, কিছু কথা বললাম, ধরেন আরেক মাস পর আরেকটা ঘটনা ঘটবে, তখন এটা চাপা পড়ে ও তখন আর এক দিক দিয়ে চলে যাবে। যে মেয়েটা কিছুদিন আগে বললেন সাঁতারে যে মেয়েটি সুইসাইড করেছে, প্রেগনেন্ট ছিল, অ্যাবিউজ হয়ে সে প্রেগনেন্ট হয়ে গেছিলো, এটা তো ধরেন মানে একটা প্রকাশিত হওয়ার পরে সবাই জানছে, কিন্তু এই ঘটনা কিন্তু ঘটছে এবং মেয়েগুলো বলতে পারছে না। আপনি শুধু আরেকটা জায়গায় আসেন, তাহলে আমি আবার বলবো যে আইন কি বলবে। আপনি ক্রিকেটেতে আসেন না কেন? মেয়েরা যে চমৎকারভাবে খেলে আজকে আসে, এই ক্রিকেট যদি ছেড়ে যদি খেলতো, ফুলের পাপড়ি দিয়ে বোধহয় সারা রাস্তা হয়ে যেত, সমস্ত গাড়ি বোধহয় সব তাদেরকে দেওয়া হতো, ফ্ল্যাটও দেওয়া হতো। কিন্তু এই মেয়েগুলো ঝুলতে ঝুলতে বাসে করে তারা গ্রামে ফেরত গিয়েছে। অনেক বলার পর, লেখার পর, মিডিয়াতে সোচ্চার হওয়ার পর হয়তো তাদেরকে এর পরবর্তী আমরা দেখেছি যে তাদেরকে কিছুটা সাপোর্ট করা হয়েছে যে করার জন্য। তো এই যে ন্যাশনাল একটা জায়গায় যে বৈষম্য, চোখে আঙুল দিয়ে যেখানে বৈষম্য থাকে, সেই বৈষম্যর জায়গা যতক্ষণ পর্যন্ত আজকে গাফার ভাই এখানে বসে আছেন, উনি হয়তো বলবেন অনেক কথা, কিন্তু উনিও তো ওই একটা চরিত্র জায়গায় অবস্থান করছেন, ওই জায়গাটা কিন্তু উনিও অবস্থান করছেন। ওনার রোলটা কি আমরা হয়তো দেখতে পাচ্ছি না, হয়তো সবল অথবা দুর্বল অথবা মিডিয়াম, ভারসাম্য রক্ষা করে চলছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে এখানে গভর্নমেন্টের মনিটরিং সিস্টেমটা কোথায়? সেখানে যদি গভর্নমেন্টের ক্রীড়া পরিষদ, ক্রীড়া মন্ত্রণালয় যদি বলে যে এখানে আমি মেয়েদেরকে দেখতে চাই, যে 40% মেয়ে কোথায়, যারা গিয়েছিল যে মানে একটা জিও নিয়ে যে চলে গেল, তারা 30 জনের ভিতর, আর বাকিগুলোকে চেয়ারগুলো নিয়ে গেছো, চেয়ারগুলো দেখাও, আমাকে মিলাই দাও এখানে, তাহলে পরে কিন্তু এই জিনিসটা হয় না, এটার একটা ইয়ে থাকে। আর একটা জিনিস হচ্ছে এইটার দরনাম হলো না,
তাহলে পর কি করতে হবে? তাহলে হয়তো আমরা হিউম্যান রাইটসের পক্ষ থেকে যারা আছে তারা, অথবা ওই যে ভিকটিম আছে তারা, যে কোনো একজন পক্ষ থেকে আমরা লিগাল নোটিশ দিয়ে তাদের কাছ থেকে জানতে চাইতে পারি প্রথম দিকে যে অবস্থানটা জানাও, ব্যাখ্যা করো, কারণ তত্ত্ব অধিকার এরকম করা হয়েছে। মানবাধিকার কমিশনের পরিচালক নিজেই সৌমোটো দিয়েছেন এই জুজুৎসুর ব্যাপারে। না, ওটা দিয়েছে, সৌমোটো দিয়েছে, কিন্তু উনি মামলা করতে পারবেন না। কিন্তু উনি মামলা করার জন্য আমরা একটা রিড করতে পারি আসলে ওভারঅল পজিশনটা কি অবস্থা আছে, আমরা সেটা দেখতে চাই। তার মানে এমনও একটা সুযোগের জায়গা এখানে আছে যে তারা যদি কোনোভাবে এই ধরনের কিছু বোধ করে তাহলে আপনাদের কাছে আসলে আমরা সেটাকে সেটা সুযোগ নেবেন। কিন্তু আপনাদের কাজ পর্যন্ত কেন আসতে হবে? মেয়েরা কেন আগেই নিরাপদ হবে না? আমাদের সাথে আব্দুল গাফফার আছেন, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনি আমাদের সাথে যুক্ত আছেন। অ্যাসোসিয়েশনের অনুমোদন দেওয়া হয়ে থাকে ঠিক কিসের ভিত্তিতে? আমরা একটু শুরু থেকেই শুরু করি। ধন্যবাদ। অ্যাসোসিয়েশনের এটা জাতীয় ক্রীড়া পরিষদ এটাকে অ্যাফিলিয়েটেড করে এবং এটা কিছু আইন থাকে, নীতিমালা থাকে। সেক্ষেত্রে যাচাই বাছাই করার জন্য একটা কমিটিও থাকে যে এদেরকে আসলে আপনার কতটুকু তাদের খেলাধুলার সাথে সম্পৃক্ততা। আসলে কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা যায় যে এই ধরনের গেমসে অন্যান্য ফেডারেশনগুলি যেভাবে তাদের নিজস্ব দ্বারা পরিচালিত এইসব অ্যাসোসিয়েশনগুলি কিন্তু তারা নিজেরাই কিন্তু এই নিজেদের দিয়েই কিন্তু এগুলি করে করে তারপরে একটা অ্যাফিলিয়েশন নেয় বাংলা জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে, এটা আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়। তো আসলে আমরা যারা কাজ করি আসলে অনেকগুলি কথা এখানে উঠে আসছে, যে কথাটি আমাদের শিরিনও বলেছেন, আমাদের এলিনা আপাও বলেছেন। আমাদের কিন্তু প্রথমত আছে অলিম্পিক অ্যাসোসিয়েশনের মধ্যে কিন্তু একটা অ্যাথলেট কমিশন আছে। অ্যাথলেট কমিশনটা কিন্তু সারা পৃথিবীতেই অলিম্পিক অ্যাসোসিয়েশন, এটা বিগত দিন থেকে আজকে কয়েক বছর যাবত এটা আছে এবং এই কমিটিটা কিন্তু এই ধরনের ঘটনাগুলি দেখতে হবে, দেখে না, নজরে আনতে হবে এবং তারা কিন্তু এই জিনিসগুলিকে তুলে ধরতে হবে অলিম্পিক, বিকজ অলিম্পিক ইজ আওয়ার মাদার অর্গানাইজেশন, আমাদের সমস্ত কিছুর কিন্তু। তো আমার মনে হয় যে এখানে আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশনে যে এই অ্যাথলেট কমিশনটা আছে তারা হয়তো জানে না তাদের কার্যপরিধিটা। এটা সম্ভব একটা কমিশন করে দেওয়া হয়েছে সকল কিছুর নজরদারি করার জন্য, তদারকি করার জন্য। তারা জানবেই না তাদের দায়িত্ব কি, এটা জানতে হবে, বলতে হবে, দেখতে হবে। এবং আমি যখন ছিলাম আমরা কিন্তু অনেক সেমিনারে এই কথাগুলি বলেছি যে ফ্রিডম অফ স্পিচ এবং এই সেক্সুয়াল এবিউজ আমাদের একটা 365 আমাদের একটা আছে, তো এখানে কোড আছে, সেখানে কিন্তু আমরা এটা বিদেশে আমাদেরকে কৈফিয়ত দিতে হবে যদি এই ধরনের অ্যাথলেটসের কোনো রকম মানে ব্যত্যয় ঘটে। তো আমার মনে হয় এই অ্যাথলেট কমিশনে যারা আছেন তাদেরও আমি অ্যাথলেট কমিশনের যেহেতু কেউ এখানে নেই, আমি আপনার কাছ থেকে আমাকেই বলেন, আমি আপনাকেই বলি যে ঘটনাটা ঘটেছে অ্যাসোসিয়েশন, আমি জুজুৎসু যদি শুরু করি, এটাই যেহেতু আলোচনায় এখন, বাকিটা আমরা আসতে পারবো। তারা হচ্ছে 2000 এখনকার পর্যন্ত তথ্য মতে 2018 সালে তারা অ্যাসোসিয়েশন হিসেবে ক্রীড়া পরিষদ থেকে তারা নিবন্ধন হয়েছে। সকল নিবন্ধিত দলই এরকম অ্যাসোসিয়েশন যারা তারা ভালো করে যাতে তারা ফেডারেশনের রূপ নিতে পারে, যাতে তারা ভালো করতে পারে। 3 বছরে তাদের এমন কোনো কার্যক্রমের জায়গায় নাই যাতে তারা ফেডারেশনে যাবে। কিন্তু তারা যে পরিস্থিতিতে আছে এই পর্যন্ত, সেই জায়গাতে এইরকম একটা ঘটনা ঘটছে, তারা কাদের নিয়ে কাজ করছে, 400 সদস্য তাদের বলা হচ্ছে যারা শেখে, তারা কারা, কোথা থেকে এসছে, তারা এর মধ্যে অনেকগুলি সফর করেছে দেশের বাইরে, এগুলো সব কিছুই কি আসলে আপনাদের নজরে আড়ালে ছিল? অনেক এগুলি সব কিছু আসলে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখি যে জিনিসগুলি সত্যিকার অর্থে আপনি যে কথাটি বলেছেন, আমাদের অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে আমরা অনেক দূরে, যে কৈফিয়ত দিতে হবে। এবং যারা যাচ্ছে বিদেশে যাচ্ছে এই ধরনের অ্যাসোসিয়েশন কিন্তু আমাদের অনেক কয়টাই আছে এবং তারা যেটা হচ্ছে আমাদের ক্রীড়া মন্ত্রণালয় থেকে কিন্তু ক্রীড়া পরিষদ থেকে ছাড়পত্র নিতে হয় এবং নামটা আমার যতটুকু জানা যে এখনকার যে মানে যে ক্রীড়ামন্ত্রী এবং সাবেক ক্রীড়ামন্ত্রীরা কিন্তু যাচাই বাছাই প্রচুর করেছেন এবং তারা কিন্তু ফেডারেশন এবং যেখান থেকে তারা ইনভাইটেশনগুলি আসে সেগুলো কিন্তু তারা যাচাই বাছাই করে। একটা অভিযোগের জায়গা আছে, অ্যাসোসিয়েশন হিসেবে যারা নিবন্ধন হতে চান তাদের কোনো না কোনোভাবে রাজনৈতিক বা তাদের টাকার বা ক্ষমতার প্রভাব থাকে বলে তাদেরকে অ্যাসোসিয়েশনে নিবন্ধন দেওয়া হয়। এটা সঠিক না। এই কারণে আমি একটা কথা বলি যে মাননীয় প্রধানমন্ত্রী একজন ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী
এবং উনি কোনো সময় এই ধরনের জিনিসকে কোনো দিন, এবং আমাদের যে এখন ক্রীড়ামন্ত্রী আছেন এবং আগে যে ক্রীড়ামন্ত্রী ছিলেন এবং বর্তমানে সচিব মহোদয় যারা আছেন, তারা কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে, এবং ক্রীড়া পরিষদের দায়িত্ব আছেন, ক্রীড়া পরিষদের সচিব আছেন এবং একটা কমিটি আছেন, তারা যাচাই বাছাই করে দেন। এবং যারা রাজনীতিকের প্রভাবের কথা বলছেন, আমি যদি এখন বলি, আজকে যে সভাপতি হয়েছেন উনি কিন্তু একজন পার্লামেন্ট মেম্বার, উনি এই যুদ্ধের যে প্রেসিডেন্ট আছেন, তো উনি উনার আন্ডারে কিন্তু আজকে সাধারণ সম্পাদক। এখন এই ধরনের আমি সেই কথাই বলছিলাম, উনি পাবনা 5 আসনে গোলাম ফারুক প্রিন্স, যিনি হচ্ছেন জুজুৎসু অ্যাসোসিয়েশনের সভাপতি। তার মানে যখন এইটার নেওয়া হয়েছে নিবন্ধন, মানে অ্যাসোসিয়েশন হিসেবে যখন স্বীকৃতি নেওয়া হয়েছে, তখন স্পষ্টতই নিউটন ছিলেন সেখানকার সাধারণ সম্পাদক, সভাপতির নামে এই সংসদ সদস্যের নাম ছিলেন। আপনি আসলে বলতে চান যে সেটা কোনো প্রভাব ফেলে নাই? না, সেটা প্রভাব না, আসলে এই ওদের কিছু কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়, যেই ক্রাইটেরিয়াতে তারা অনুমোদিত পেতে পারে। এবং এটা আপনি এই ঘটনাটা ঘটার পরে কিন্তু এখন সম্পূর্ণভাবে ক্রিয়াঙ্গনে কিন্তু, আর আমি মনে করি আসলে ডক্টর রফিকুল ইসলাম নিউটন একজন ডক্টর মানুষ, একজন বয়স্ক মানুষ, এই ধরনের মানুষের যে এই নোংরামি মেন্টালিটি, এই কারণে কিন্তু আজকে আমাদের ক্রিয়াঙ্গন কিন্তু কলঙ্কিত হয়ে যাচ্ছে। এখন মানুষের মেন্টাল ব্যাপারটা তো আমি আপনি কেউ বলতে পারবো না, মানসিক ব্যাপারটা বলে, বাট আমি এখানে বলতে পারি যে এই আগামী দিনগুলিতে যদি আমাদের মানে পরিষদ যদি চিন্তা করে যে এই ধরনের অ্যাসোসিয়েশনকে কোনো বাসা কিংবা তাদের ঠিকানা অনুযায়ী তারা প্র্যাকটিস করার মানে কার্যকলাপ চালানোর জন্য আমার মনে হয় সেখানে সুযোগ দেওয়া উচিত না। আমি একটু পারমিশন নিয়ে একটু জিজ্ঞাসা করতে চাচ্ছি, ক্রীড়া পরিষদ কি এই যে ঘটনার পর তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা? তাদের বিরুদ্ধে আমি যখন ঘটনাটা আমি বলি, যেদিন এই মেয়েদেরকে নিয়ে ডিবিসি প্রচার করে প্রথম, আমি মেয়েদের সাথে দাঁড়িয়ে কথা বলি এবং আমি তাদেরকে উৎসাহিত করি যে তোমাদের কোনো কিছু হবে না, তোমরা একটা কেস করো এবং একটা চিঠি ক্রীড়া পরিষদকে দাও। এবং ক্রীড়া পরিষদকে সচিবকে চিঠি দেওয়ার পরপরই চিঠিটা চলে যায় মন্ত্রণালয়, যেহেতু ক্রীড়া পরিষদের মন্ত্রণালয়ের আন্ডারে। সেখানে আমি মন্ত্রী মহোদয়ের সাথে এবং সচিব মহোদয়ের সাথে কথা বলি, তিনারা কিন্তু একটা কমিটি গঠন করে, 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করেছে। কারণ হঠাৎ করে তো না জেনে কোনো কিছু করা যাবে না। তখন আমাকে বললো যে আমরা 3 সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছি এবং তারা পূর্ণাঙ্গভাবে মানে সম্পূর্ণভাবে তারা তদন্ত করে দেখবে যে এটা সঠিক কিনা, এবং এইরকম আপনারাও আপনাদের মধ্য থেকে আমাদের এটা তদন্ত করবেন, আপনাদের জায়গা আছে। এবং সেখানে ক্রীড়া পরিষদের 3 জনকে মন্ত্রণালয়ের থেকে 2 জনকে, মন্ত্রণালয় থেকে 1 জনকে প্রতিনিধি করে একটা কমিটি গঠন করেছে এবং তারা সেই রিপোর্ট। এবং এই যে সাহসিকতার সাথে মেয়েটা কেস করেছে, আমি মনে করি এটা আমাদের কিন্তু অনেকটা তাদেরকে উৎসাহিত করে এবং অনেকে উৎসাহিত করবে। কিন্তু আব্দুল গাফফার, যে প্রশ্নটি আসলে এসছে, যখন অ্যাসোসিয়েশন হিসেবে এটার নেওয়া হয়, নিবন্ধন নেওয়া হয় বা রেজিস্ট্রেশন করা হয় ক্রীড়া পরিষদে, তখন সভাপতি যিনি, সাধারণ সম্পাদক যিনি, তিনি তো নির্বাচিত কেউ ছিলেন না। তারা আগের থেকেই এই সংগঠনটা সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে সেখানে অ্যাসোসিয়েশন তৈরি করার চেষ্টা করেছেন। একজন সাধারণ সম্পাদক কি করছেন একটা অ্যাসোসিয়েশনের মধ্যে? সভাপতি জানেন না গেল 3 বছর ধরে যে বাসাটা নেওয়া হয়েছে সেই বাসা কেমন করে চলে, কিভাবে চলে, এইখানকার মেয়েরা কি করে, সভাপতি জানেন না। আপনি বলতে চান যে ডক্টর নিউটনের যে অবস্থা, সেই অবস্থার দায়িত্ব তার, কারণ তার মানসিক অবস্থা কার পক্ষে জানা সম্ভব? মানে আসলেও সম্ভব যে সব দায়িত্ব তার? একটা অ্যাসোসিয়েশনের সাথে যিনি সভাপতি, তিনিও কিছু জানেন না, আপনারাও কিছু জানেন না, অন্যরাও কিছু জানেন না, এত দায় এড়ানোর কি কোথাও সুযোগ আছে? আমি বিরতির পর অবশ্যই আপনার কাছে আসবো উত্তর নিতে। একটা বিরতির পর ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা সবাই আছি রাজকাহনে। খেলার জগতে নারী নির্যাতনের দায় কার প্রশ্নকে নিয়ে আমরা কথা বলছি। আমাদের সাথে অতিথিরা আছেন এবং শিরিন সুলতানা আমাদের সাথে আছেন, যিনি জাতীয় ক্রীড়াবিদ। শিরিন সুলতানা, অনেক কথা হচ্ছিল, আমরা গাফফার ভাইয়ের কাছে নিশ্চয়ই ফিরবো। তার আগে আপনার কাছে জিজ্ঞেস করি যে বলা হচ্ছে যে এইসব তো আসলে সব জায়গায় তো খবর নেওয়া সম্ভব নয় বা সব জায়গায় তো খোঁজ নেওয়া সম্ভব নয়। আর সকলের তরফ থেকে অ্যাথলেট কমিশনের সেটা দরকার ছিল, তারা দায় এড়িয়েছে, তারা সেখানে কাজ কি জানেই না, যেটা গাফফার ভাই বলছে। আসলে এত খারাপ অবস্থা? প্রথমত আপনি যে অ্যাথলেট কমিশনটা গঠন করেছেন সেখানে আমাদের গাফফার ভাইও ছিলেন। তো এখন যারা আছে তাদের কাজটা হলো কি, আপনার অ্যাথলেটদের কোথায় একজন নারী নির্যাতিত হচ্ছে,
কোথায় সমস্যা হচ্ছে, যে কোনো অ্যাথলেট এনিহাও কোন জায়গায় কার কী প্রবলেম হচ্ছে সেটা অ্যাথলেট কমিটির কাছে তুলে ধরবে। অ্যাথলেট কমিটি সেটা নিয়ে আলোচনা করবে প্রথমে অলিম্পিকের সাথে, অলিম্পিক তারা কমিটি গঠন করে দিবে। সেটার দায়িত্ব দেওয়া হবে কি, আপনার ধরেন যে ফেডারেশনের বিরুদ্ধে আপনার সমস্যাটা আসলো, তখন দেখা যাচ্ছে সেই ফেডারেশনের অ্যাথলেটের, যেমন রেসলিং ধরেন, রেসলিংয়ের প্লেয়ারদের কিন্তু একটা কমিটি গঠন করবে ওই অ্যাথলেট কমিশন। এভাবেই বলা হচ্ছিল গাফার ভাইদের সেমিনারে। যখন আপনি ওই রেসলিং ফেডারেশনের অ্যাথলেটদের দিয়ে একটা কমিটি গঠন করলেন, সেই কমিটি আপনার রিপোর্ট জমা দিবে হলো রেসলিং ফেডারেশনের সেক্রেটারির কাছে। যখন আপনি রেসলিং প্লেয়াররা একটা সমস্যার সৃষ্টি হলো, সেই সমস্যার রিপোর্ট জমা দিবে আপনার রেসলিংয়ের সেক্রেটারির কাছে। আপনি যদি মনে করেন ধরেন যে কোনো ফেডারেশনের সব ওইভাবে এক একটা করে কমিটি গঠন করা হবে। যখন ওই ফেডারেশনের সমস্যা হচ্ছে, তখন ওই ফেডারেশনে যদি আপনি হলো সেক্রেটারির কাছে যদি রিপোর্টটা দিচ্ছেন, সেই সেক্রেটারি দ্বারাই যদি নির্যাতিত হয়, তাহলে তার কাছে রিপোর্ট দিয়ে কী হবে? এটা আপনার কাছে আমার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, যখন হলো আপনার এইভাবে এই ফেডারেশন যে অ্যাসোসিয়েশনগুলো লাইসেন্স দিচ্ছেন, তাদের কোনো কী অর্জন আছে? তারা ইন্টারন্যাশনাল কতগুলো রেজাল্ট নিয়ে আসছে দেশের জন্যে, কতগুলো জাতীয় পর্যায়ের রেজাল্ট কীভাবে এই খেলার উৎপত্তি তারা নিয়ে আসলো। ক্রীড়া পরিষদ তাদেরকে নিবন্ধন দিচ্ছেন, কিসের ভিত্তিতে দিচ্ছেন, কেন দিচ্ছেন? তার মানে কি এখন এই জায়গায় এসে বোঝা যাচ্ছে যে আপনারা নিবন্ধন দিচ্ছেন যাতে করে মেয়েরা দর্শিতা হয়, গর্ভবতী হয় এবং হলো বিভিন্নভাবে ফেডারেশনের কর্মকর্তা দ্বারা নির্যাতিত হয়। আমি মনে হয় শিনের সাথে উনি তো খুব সুন্দর করে ওনার মানে জায়গাটাকে পরিষ্কার করেছে। আমি আরেকটু বলতে চাই যে কমিটি মানে তো শুধু প্রেসিডেন্ট সেক্রেটারি না, অনেকটা কয়েকজন মিলে একটা কমিটি আছে। তাহলে এই কমিটির আরও সদস্য আছে, নিশ্চয়ই তাদের ভূমিকাটা কি, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা শুধু সেক্রেটারিতে একটা ঘটনা ঘটিয়েছে, তা সেক্রেটারিতে একলাটা ঘটে না, তখন ওই কমিটির অন্যান্য সদস্যরাও কিন্তু জানে, তাহলে পরে তারাও কিন্তু অ্যাকুইজড, শুধুমাত্র সেক্রেটারি তারাও এখানে এই জায়গাটা তাদেরকে আসা উচিত। প্রেসিডেন্ট সেক্রেটারি সহ ওই কমিটির ফুল তারাই হচ্ছে অ্যাকাউন্টেবল, তাদেরকে জিজ্ঞাসা করার দরকার। এটা গেল একটা। কিছুক্ষণ আগে আমাদের গাফার ভাই খুব সুন্দর করে চমৎকারভাবে খুব ভালো করে বললেন যে এটা খুব ভালো, সবাই ভালো। প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় বলা হয় যে যেখানে সাংসদ থাকবে তার পদাধিকার বলে অনেক জায়গায় তারা কমিটির প্রেসিডেন্ট হয়ে যায়। একদম। তো সেটা যদি হয়ে থাকে, পদাধিকার বলে যদি হয়ে থাকে, তাহলে পদাধিকার বলেই যদি অটোমেটিক আমি পদাধিকার হয়ে থাকি, তাহলে যে কোনো ঘটনার শিকার যদি, তাহলে আমি পদাধিকার বলে আমি আসামি হব নিশ্চয়ই এই জায়গাটা এক। আর হচ্ছে যে আমি কেন, আমার কি চোখে ছানি পড়ে গেছে যে আমি দেখতে পাচ্ছি না যে আমার ক্রীড়া মন্ত্রণালয় কোথায় কী বাংলাদেশের ক্রীড়ার জগৎটা খুব বিশাল বড় একটা কিছু না। যে জায়গা আছে সেই জায়গাগুলোকে মানে মনিটরিং করা খুব ইজি যদি সৎ ইচ্ছা থাকে। এখানে ধরেন মেয়েগুলোর রেপ হয়েছে আজকে না, আমি এমাত্র অনেকদিন ধরে 2018 সাল থেকে এটা রেজিস্টার্ড হয়েছে, তার মানে একটা উদ্দেশ্য নিয়েই এটা রেজিস্টার্ড হয়েছে। সেই উদ্দেশ্যটা আস্তে আস্তে করে ঘটনা ঘটেছে একটা দুটা করে, যেটা মানুষ বলতে পারেনি, বুঝতে পারেনি, ভয়ে হোক, প্রভাবশালীর ভয় হোক, সাংসদের ভয় হোক, টাকার ভয় হোক, মাসেল পেশার ভয় হোক, সব কিছু মিলেই কিন্তু তারা বলতে পারেনি। একটা আজকে ঘটনা যেভাবে হোক সাংবাদিকরা হয়তো দাঁড়িয়েছে, সেই জায়গা থেকেই কিন্তু শক্তিটা পেয়েছে, নাহলে কিন্তু এই রেপ কেসের মামলাটা হতো না, এই মামলাটাও কিন্তু হয় না। দেখেন তারপর কত চাপ আসছে, তাকে হয়তো মামলা উঠায় নেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, তার ফ্যামিলির উপর প্রেশার ক্রিয়েট হচ্ছে, টাকা দিয়ে হোক, ভয়ভীতি দিয়ে হোক। এই মেয়েটার কিন্তু সেফটি সিকিউরিটির কিন্তু এই ক্রীড়া পরিষদকে দিতে হবে, যেন তার ফ্যামিলি এবং সেই মেয়েটির যদি উঠায়, তাহলে বুঝতে হবে যে ভয়ভীতিতে উঠিয়েছে, অথবা তার ফ্যামিলি যদি কোনো রকম চাপ সৃষ্টি হয়, তাহলে সেটা হচ্ছে, তাহলে অল রেসপন্সিবিলিটি এই ক্রীড়া পরিষদকে নিতে হবে। যদি না নিতে পারে, তাহলে ধরে নিতে হবে যে এরা সব জেনে এই এক লাইনে এক সূত্রে তারাও এর সাথে জড়িত, এই ঘটনার সাথে। যদি তারা এই বিষয়টা যদি সেভাবে না নিতে পারে, তাহলে তো দায় এড়ানোর কোনো তাদেরকে সুযোগ নেই। আমি শিরিন সুলতানের সাথে ছোট্ট একটা প্রশ্নের উত্তর জেনে আমি এর কাছে আসি। আপনি বলছেন যে একই সাথে যে অ্যাসোসিয়েশনের যেসব কর্মকাণ্ডের কথা হয় এবং যা কিছু হয় তা আসলে বেশিরভাগ সময়ই নানা ধরনের অভিযোগের আখড়া থাকে তাদের জায়গায়, কিন্তু অ্যাসোসিয়েশন যদি তৈরি না হয় বা দেওয়া না হয়, তাহলে বাংলাদেশে যে নানা ধরনের খেলার যে প্রবণতা হবে বা তৈরি হবে, আবিষ্কার হবে, সেটা কি আসলে হবে? আপনি যাচাই বাছাই করে যেটা নিবন্ধন দেওয়া দরকার, নিবন্ধন অবশ্যই দিবেন।
দেশ এগিয়ে যাচ্ছে, পৃথিবী এগিয়ে যাচ্ছে, পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে আপনার কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে সেটা দিতে পারেন যে কোথায় কি সমস্যা হতে পারে, সেই সমস্যার জন্য আপনার সমাধান কি থাকতে পারে। নিশ্চয়ই সেই সমস্যার সমাধান তৈরি করবেন। পাশাপাশি নিশ্চয়ই, কিন্তু গাফর ভাই বলছেন যে কমিটি করেই এই জুজুৎসু অ্যাসোসিয়েশনকেও কিন্তু অনুমোদনটা দেওয়া হয়েছিল। জুজুৎসুকে আপনি কমিটি করে অনুমোদন দিয়েছেন, ভালো কথা। এখন এই ক্ষেত্রে কিসের ভিত্তিতে অনুমোদন তারা দিয়েছে, তাদের ইন্টারন্যাশনাল কি রেজাল্ট ছিল এবং তারা সে কিভাবে রেজাল্ট নিয়ে আসলো? এখানে আমি আপনাদের ডিবিসি নিউজটা দেখছিলাম যে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সে আদম পাচার করছে এবং নারীর প্রতি যে হ্যারাসমেন্টের কথাটা উঠে আসছে। নিশ্চয়ই এর আগেও এই ব্যক্তির নামে এরকম কিছু ছিল। এখন তো দেখা যাচ্ছে তাদের ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আমাদেরকে ক্রিয়া পরিষদের অনুমোদন দিতে হবে, নিবন্ধন দিতে হবে। না, আমার মনে হয় শিল যে কথাটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে এরকম হয় যে 6 মাস পর পর যদি একটা মনিটরিং থাকে, তারপরে সেই জিনিসটা আসতো যে আমি এই যে 18 সাল থেকে 6 মাস পর পর আমরা যেমন ধরেন এনজিও এর সাথে জড়িত, আমরা হিউম্যান রাইটস করে আমরা এনজিও ব্যুরোর কাছে আমাদের রিপোর্ট করতে হয় যে আমরা ঠিকমতো কাজটা করছি কিনা, বা আমাদের একটা অডিট হয়, আমাদের অনেক কিছু হয়, অনেক কিছু করার পরেও আমরা কিন্তু অনেক কিছু মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। তো উনি যেটা বলছেন যে 6 মাস পর পর যদি একটা মনিটরিং সিস্টেম থাকতো, তাদের রিপোর্ট, তাদের সবকিছু, তাহলে এত দূর আমি আরেকটা জিনিস বলি আপু, 1 মিনিট, যেটা হলো বলতে চাচ্ছি আমি যে এখানে স্পষ্ট বলা আছে যে মেয়েদেরকে কোচ হিসেবে দিতে হবে, নারী টিমে নারী কোচ থাকবে, নারী টিমে নারী ম্যানেজার থাকবে। এখানে গাফফার ভাই আছেন, কিন্তু বিভিন্ন যখন বড় ইন্টারন্যাশনাল গেমসগুলো হচ্ছে, কমনওয়েলথ, এশিয়ান সাপ, যখন ক্যাম্পিং হচ্ছে তখনও টিম ম্যানেজার হিসেবে দেখা যাচ্ছে একজন। আপনি বলেছেন ছেলে আসছে, হ্যাঁ সবকিছুতে ছেলেরাই থাকে, মানে সেখানে কেন কিভাবে হবে? আব্দুল গাফফার, আমি শুরু থেকেই তাহলে যে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে যেটা এলিনা খানও বললেন যে কোনো সভাপতি বা কমিটির অন্য মেম্বারদের এই দায় এড়ানোর সুযোগ আছে কিনা যা কিছু ঘটেছে? না, এই দায় এড়ানো কোনো রকমই নাই, স্বচ্ছ জবাবদিহিতে। তাই আমাদের সত্যিকার অর্থে বলেন যদি আমি বলি, স্বচ্ছ জবাবদিহিতা নাই বলে কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠানে বসে কথা বলা। কারণ এই জিনিসটা যদি থাকতো, এই মনিটরিং থেকে শুরু করে আমরা আসলে অনেক ক্ষেত্রে যে যার মতন যখনই ইচ্ছা হয় তখনই আসছে। কিন্তু এই যে আজকের যদি এই সংগঠক যদি আজকে ভালো লোক হতো, তাহলে আজকে কিন্তু এই ধরনের আলোচনা হতো না। এখন আমাদের এই ক্রিয়া সংগঠকই হারিয়ে গিয়েছে, এবং এই ধরনের ব্যক্তিরা যারা আসছে হঠাৎ করে কিভাবে কোন দরজা দিয়ে পিছন দরজা দিয়ে ঢুকে করছে, এবং তারা সম্পূর্ণ কাগজপত্র দিয়ে তাদের সমস্ত কিছু দেখিয়ে এই কাজগুলি করছে। পিছনের দরজাটা খোলা রেখেছেন না, পিছনের দরজা দিয়ে আমি কথাটা বলছি, পিছনের না, আমি বলছি আমার প্রশ্নটা আপনাকে, আমারও প্রশ্ন, এটা আমারও কিন্তু প্রশ্ন, যখন দেখছেন যে এই ধরনের কার্যকলাপ বিগত দিনে হয়েছে, আমরা কেন এটার জন্য সোচ্চার হই নেই? এটা আমাদের দোষ, আমাদের ক্রিয়াঙ্গনের আমরা যারা আছি আমাদের দোষ। শুধু একজন এমপি এটার সভাপতি বলেই আমরা ছাড় দিয়ে তাকে অ্যাসোসিয়েশনের দায়িত্ব দিয়ে দিব। এমপি কি জানলেন কিনা যে সাধারণ সম্পাদক কে এখানকার, বা তিনি যদি জেনেই থাকেন সাধারণ সম্পাদক এখানকার কে, তাহলে সাধারণ সম্পাদক যদি এইরকম মারাত্মক অপরাধের সাথে যুক্ত হয়, তাহলে এমপি সেই দায়ের মধ্যে কেন পড়বেন না? না, অবশ্যই পড়বে, যেহেতু তিনি এই অ্যাসোসিয়েশনের সভাপতি, অবশ্যই এই দায় তার উপরে এড়াতে পারবেন না। নিশ্চয়ই অ্যাথলেট কমিশন জীবন, আমি যেটা বলতেছি, দায় কিন্তু আমাদের সবারই দায়, কিন্তু আমরা দায় এড়াতে চাই। কিন্তু আমরা যদি আলাদা আলাদা করেও দেখি, অ্যাথলেট কমিশনের ছিল এদের দেখভাল করা, সব সময় মনিটরিং করা, সব সময় মনিটরিং করা। 3 বছর ধরে, তার মানে তারা সেখানে যায়ও নাই, বা গেছে, তারা টাকা পয়সা খেয়েছে না কিছু হয়েছে, সেইটা কি আপনারা খুঁজে বের করবেন যে কেন তারা এই 3 বছর গেল না? অবশ্যই খুঁজে বের করার জন্য আমি সবসময় সোচ্চার। আমি সবাইকে এটার ব্যাপারে সব সময় বলে থাকি যে তোমাদের কাজগুলি তোমরা বুঝে নাও কীভাবে কাজ করবে। তোমরা অ্যাথলেট কমিশনে যারা আছে তারা সবাই আমাদের এই দেশের সবচেয়ে বড় কথা হলো জাতীয় পুরস্কার থেকে শুরু করে অলিম্পিকে গিয়েছেন, অলিম্পিকে শুটিংয়ে আছেন, গলফার আমাদের আছেন, কি জানি ওনার নামটা, গলফার সিদ্দিক সাহেব, সবাই আছে, সবাই কিন্তু দে আর অল এডুকেটেড। কিন্তু কাজের বেলা হয়তো আমাদের একত্রিতভাবে কোনো কাজ হয় না, কিন্তু হয়তো 1-2 জন কাজ করার সুযোগ পায়, সেখানে অনেক হয়তো বাধা থাকে। বাধা যে নাই এটা বলা যায়। আমার কথা হলো একটা, যে এই সরকারের আমলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি বারবারই একটা কথা বলি এই ব্যাপারে, তিনি কিন্তু সবসময় মানে একটা দিক নির্দেশনা দেন যে নারীদের
মানে সেটা তো হচ্ছে না। এই যে কোচ হিসেবে থাকার কথা 40% এখানে 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 আমাদের নীতিমালায় ভুল আছে। আমাদের যে নীতিমালা আছে, আমাদের মনে করি সম্পূর্ণ নীতিমালাটাই হয়তো ভুল, এবং নীতিমালা নাই দেখে আমি শিরিনের সাথে একমত যে অনেক প্রেসিডেন্ট সভাপতি হচ্ছে, তারা কিন্তু কোনো খবরই রাখছেন না, হচ্ছে তার চেয়ারে আছে, আবার অনেক দিন ধরে কিন্তু অনেক সভাপতি সেক্রেটারি কিন্তু দীর্ঘদিন তাদের কিন্তু কোনো রেজাল্ট নাই, কিন্তু চেয়ারে বসে আছেন, চেয়ার ছাড়ছেন না, চেয়ারে বসে আছেন, কাজ করছেন না, সেখানে বসে আছেন। এই ধরনের কিন্তু আমি একটা কিছুদিন আগে আমাদের যুব ও ক্রীড়া সম্পাদকের সাথে দেখা করে আমি একটা ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট, আমি পলিটিক্যালি একটা পদ মানে আমার আছে, কিন্তু আমার সম্পূর্ণ অধিকার সেখানে নেই। তারপরে আমি আমাদের যুব ক্রীড়া সম্পাদক মাননীয় হুইপ এবং মাসাবি বিন মুর্তজা আমাদের ক্যাপ্টেন, তাকে আমি নীতিমালা দিয়ে আসছি যে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আমাদের একটা নীতিমালা তৈরি করে দেন, কে কতদিন 2 টার্মস, এবং বেশি দিন থাকলে কিন্তু জায়গাগুলি খারাপ হচ্ছে, এগুলি দিয়ে কিন্তু আর আমরা আরও ভালো কি করতে পারি। যেমন যে কথাটি বলেছে, কোনো রেজাল্ট নাই, কিন্তু দীর্ঘদিন যাবত এই ফেডারেশন, তার মানে ওই কমিটিগুলোতে কোনো মিটিং হয় না, কোনো কার্যক্রম দেখা হয় না, তাতে দেখভাল করে না ক্রীড়া মন্ত্রণালয়, মানে যার যা ইচ্ছা তেমন করে চলছে। কিন্তু সেই তেমন করে চললেও একটা কথা ছিল যে চেয়ারে বসে আছে, অন্য কিছু করছে না, কিন্তু করছে তারা। এমন অভিযোগও আছে অ্যাসোসিয়েশনের নামে নানাভাবে মানব পাচার করা হচ্ছে, ক্রীড়াবিদ নামে অনেককে পাচার করে দেওয়া হচ্ছে। আসলে সেটা কতখানি সত্য আমরা একটা বিরতির পর বরং জানি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। শিরিন সুলতান আমাদের সাথে আছে। অ্যাসোসিয়েশন নিয়ে যখন কথা হচ্ছিল কিসের ভিত্তিতে দেওয়া হয়, অনেকগুলি ক্রাইটেরিয়ার কথা জানি আমরা, কিন্তু কী কী ক্রাইটেরিয়া একজন অ্যাসোসিয়েশনের নিবন্ধন পান, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে বলা হয়ে থাকে অ্যাসোসিয়েশনগুলো খেলার নাম করে বাইরে খেলোয়াড়দের নিয়ে যায়। এবং আপনি যেটা শুরু করেছিলেন যে কারা ফিরছে খেয়ালও করা হয় না, মানে বেশিরভাগ ক্ষেত্রেই কি এরকম হচ্ছে? বেশিরভাগ ক্ষেত্রে আসলে যা হচ্ছে সেটা আমার থেকে গাফফার ভাই ভালো বলতে পারবেন। যে জিনিসটা হচ্ছে যে এটা কিন্তু এখানে গভর্নমেন্ট থেকে জিও নিয়ে তারা বৈধভাবে আপনার এয়ারপোর্ট দিয়ে পার হয়ে বিদেশে যাচ্ছে খেলার জন্য। আপনাকে ক্রীড়া পরিষদকে আপনার চিঠি দেখাচ্ছে, তারা ইন্টারন্যাশনাল ফেডারেশন থেকে চিঠি নিয়ে আসছে, লেটার নিয়ে আসছে, কোন কোন ক্রাইটেরিয়া পূরণ করে তাদেরকে যেতে হচ্ছে সব কিছু তারা পূরণ করছে। কিন্তু যাওয়ার ক্ষেত্রে ক্রীড়া পরিষদের রুলস অনুযায়ী তারা যাচ্ছে, কিন্তু যখন তারা ফেরত আসছে না, সেই ক্ষেত্রে ক্রীড়া পরিষদের কাছে জবাবদিহি করতে হয় কিনা, এক নাম্বার 2 হলো এরা যে যাচ্ছে, এরা যখন আসতেছে না, সেই সব অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিষদ, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন যারা আছেন কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন বা ব্যবস্থা নিচ্ছে কিনা, খবর অন্তত নিচ্ছে কিনা। অ্যাডভোকেট লেনিরা খান, এই খবর কিন্তু শুধু ক্রীড়া ক্ষেত্রে হয় তা না, অনেক ক্ষেত্রে যে নিয়ে যাওয়া হচ্ছে, শিল্পী ক্ষেত্রেও আছে, একদম সাংবাদিকদের ক্ষেত্রেও আছে, ক্রীড়া ক্ষেত্রেও আছে, যে জিও দিয়ে দিল কিন্তু কেউ ফিরলো কিনা কারোর কোনো কিছু। আচ্ছা, আমি এখানে এই আপনার এই কোশ্চেন আনসার দেওয়ার আগে একটু বলি, পাচারের নতুন মাত্রা এটা বলবো আমি। হ্যাঁ, নতুন মাত্রা এই কারণে বলবো যে এক সময় পাচার নিয়ে আমরা খুব আমরা সবাই কিন্তু যখন এরকম মিডিয়া ছিল না, মানে আমাদের তখন পর্যন্ত কিন্তু পেপার পত্রিকাও কিন্তু পাচার নিয়ে আমরা সেইভাবে মানে কাজ করেছি বা আমরা বন্ধ করার চেষ্টা করেছি। তখন ছিল কেমন যে আমরা বলতাম দালালরা যাচ্ছে, তোমরা যেও না, তোমরা এটা করো না। এখন দালালগুলা না রূপান্তর হয়ে গেছে ভদ্রলোকের বেশে। আগে ছিল লুঙ্গি পরা, তারপর একটু পায়জামা পাঞ্জি পরা, সেগুলোর এখন বেশভূষা টাই টুর ভিতর চলে গেছে। এবং বিভিন্ন ফেডারেশন বলেন, এটা মানে আমি খেলার দিক দিয়ে বলছি না, বা আমাদের বিভিন্ন অ্যাসোসিয়েশন বলেন, সাংবাদিক বলেন, লয়ার বলেন, একটা বিভিন্ন জায়গা থেকে আমরা একটা কোনো কিছু নিয়ে আসি, তারপরে ওই যে 20 জন গেলাম, 10 জন ব্যাক করলাম, 10 জন আর হাওয়া হয়ে গেলাম কোথায় আল্লাহ জানে। এই যে পাচারের নতুন মাত্রা, এই মাত্রাটাকে যদি রোধ করতে হয় তাহলে পরে গভর্নমেন্ট যে জিওটা দিচ্ছে সেইটার সময় এটা কিন্তু একটা পাচারে কিন্তু একটা রুট থাকে। এই যে জিও যারা দেয় তারাও একটা এর সাথে অংশগ্রহণ করে, এবং এখান থেকে যখন ব্যাক করে না তারা কিন্তু জানে যে কেউ কেউ কিন্তু আসবে না। সেই জায়গাগুলো থেকে এই যে যারা জিও দিল তাদেরকে যদি আপনি মনিটরিং বা অ্যাকাউন্টেবিলিটির ভিতরে না নিয়ে আসেন, জবাব দিতে তাদের ভিতরে না নিয়ে আসেন যে তুমি যে গেলে তার 20 দিনের মধ্যে আমাদেরকে জানাও যে কারা ব্যাক করেছে আর কেন ব্যাক করেনি, তোমরা নিয়ে গেছো অনেক, তাহলে কিন্তু এই পাচারের এই নতুন মাত্রার কিছুটা থামানো যায়। কিন্তু আব্দুল গফফারের কাছে আমি সেটাই শুধু জানতে চাই যে এই যে যারা গেল, খুব সুখবর যে এতজন গেল, ফিরলো কয়জন, এটা আসলেও আপনারা দেখেন? অবশ্যই এটা দেখা হয়। এটা আসলে যখন জিও দেওয়া হয় তার কিন্তু অংশ বিশেষ লেখাও থাকে
এবং আমাদের যারা যেই অ্যাসোসিয়েশন যেই ফেডারেশনই যাওক না কেন তাদের কিন্তু একটা ম্যানেজার্স রিপোর্ট কিন্তু দিতে হয় তাদের প্রেসিডেন্ট কিংবা সেক্রেটারির কাছে, এবং এই রিপোর্টটা কিন্তু ক্রীড়া পরিষদ আর ক্রীড়া মন্ত্রণালয়ে দেওয়া হয়। এর নিয়ম আছে, এখন কতটুকু নিয়মটা পালন করে সেটা দেখার বিষয়। এখন কিন্তু সবগুলি কথা উঠে আসছে এবং এটা কিন্তু নিয়মের মধ্যেই আছে। এবং আমাদের বর্তমানে যিনি আমি বিশেষ করে বলবো আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহোদয় ডক্টর মহিউদ্দিন সাহেব, উনি কিন্তু এই ব্যাপারে এত বেশি সোচ্চার যে কোনো রকম কাউকে জিও দিতে চান না, এবং তখন বলে যে আপনার ফেডারেশনের থেকে যখন পর্যন্ত আমাদেরকে চিঠি না দিবে কিংবা আমাদেরকে না করবে এনশিওর না করবে যে হ্যাঁ এই ব্যক্তিগুলি খেলোয়াড়, এদের সমস্ত কিছু আছে, তাদেরকে সুপারিশ করবে, তারপর দেওয়া হবে। কিন্তু বলা হয় এরকম নাম সর্বস্ব অ্যাসোসিয়েশনের নিবন্ধন এই কারণেই দেওয়া হয় যাতে এই ধরনের অপকর্মের সাথে তারা যুক্ত হয়। আসলে এটা নিবন্ধনটা দেওয়া হয় কিন্তু অনেক ক্রাইটেরিয়া দেখেই কিন্তু দেওয়া হয়। তারা এই যে বিদেশে যে যাওয়াটার ব্যাপারটা, এখন বিদেশে গেলে কিন্তু তাদের ক্রেডিবিলিটি বাড়ে যে আমরা এখানে গিয়েছি, এই একটা মেডেল পেয়েছি, একটা পেয়েছি। বিভিন্ন দেশে যেই টুর্নামেন্টগুলিতে হয় সেখানে তারা পার্টিসিপেট করে। তো আসলে এই ধরনের ছোটোখাটো অ্যাসোসিয়েশনগুলি কিন্তু যাওয়ার সুযোগগুলি নেয় না যে এটা কথা না, নেয়, এবং সেখানে গিয়ে কিন্তু তারা কি করছে এই পরে আসার পরে কিন্তু সেই জায়গাটা আমরা আপনি একটা কথা বলি, ধরেন আমরা অনেক সময় মেলা করে যে মানে ধরেন বস্ত্র শিল্পের অনেক যায়, তারাও কিন্তু যায়, আমরা বিভিন্ন জায়গায় যাই, এবং আমরা ধরেন মহিলা থেকে যায়, ওখান থেকে আবার ফিরে আসে, আবার ফেরত আসে। আপনি যেটা বলছেন নিয়ম আছে, আমার প্রশ্ন হচ্ছে নিয়ম আছে তো অবশ্যই, কিন্তু নিয়মটা মেনটেন করা হচ্ছে কিনা সেই আমরা সেটাই আসলে ক্রীড়া পরিষদ থেকে গাফফার ভাই সেটাই আসলে সমস্ত ক্ষেত্রে অন্তত এই বিষয়টা হলেও নাড়া দিয়েছে নিশ্চয়ই, এবং সেটা অনেক বেশি এখন তদারকি জায়গায় যাবে সেই আশাটা আমরা নিশ্চয়ই করতে পারিনি। মেয়েরা নিরাপদ থাক।